লাইট শুধু কি বিষাদের ছায়াই থাকবে? হাট জমেছে, নো ঝগড়া নো মার। বিল্ডিংটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, ভ্যারাইটি কি রকম আছে? নদী বয়ে চলেছে, ওমা পুজো আসছে, আত্মার তুলে বিসর্জন তো হচ্ছে, শর্টটা পেতে পারি। অর্ণব গোস্বামীর ইউএসপি কি? আসছে বছর আবার হবে। পুরো জগৎ ছাড়া অ্যাঙ্গেল, হোয়াট ডিফারেন্ট ইউ ক্যান মেক, কনসেপ্টই বদলে দিয়েছে। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে আউটডোর প্র্যাকটিক্যাল। হোয়াট ইজ আউটডোর প্র্যাকটিক্যাল, হাউ আউটডোর প্র্যাকটিক্যাল ইজ ডান। জার্নালিজম ফিল্ডে যখন তোমরা কাজ করছো তোমাকে আউটডোরে কখনো কখনো যেতে হবে, ওকে? তো আউটডোরে গিয়ে তুমি কী করে পারফর্ম করবে? তুমি অ্যাজ এ অ্যাঙ্কার আউটডোরে তোমাকে অ্যাঙ্কারিং হতে পারে, তুমি অ্যাজ এ রিপোর্টার আউটডোরে গিয়ে কাজ হতে পারে। তো হাউ ইউ কুড পারফর্ম, তো আউটডোর সিচুয়েশনসে গিয়ে আমাদের কেমন কেমন সিচুয়েশনে সেগুলো একটু জানি এবং সেই সিচুয়েশনসগুলো কী করে ফাইট করতে সেটা আমরা জানবো। ধরো আজকে আমরা রিসেন্টলি দুর্গাপুজো শেষ হলো, দুর্গাপুজোতে আমাদের কী হতে পারে? ধরো বাবুঘাট বিখ্যাত কী জন্য? বাবুঘাট বিখ্যাত কী জন্য? না না, মানে দুর্গাপুজোর পরে কী হয়? ওখানে বিসর্জন হয়, ভাসান হয়, আবার কি ভাসান হয়, ভাসান হয়, বিসর্জন। তো বিসর্জনের সময় তোমাকে স্পটে গিয়ে তুমি কী কী চ্যালেঞ্জেস ফেস করবে? তো প্রথম চ্যালেঞ্জ যেটা ফেস করবে সেখানে গিয়ে, বিং আ জার্নালিস্ট তুমি চাইবে তোমার চ্যানেলের জন্য বেস্ট শট আনা, বেস্ট ক্যামেরা অ্যাঙ্গেল ফ্রেমটা যেন পাওয়া যায়। তো এটা তোমারও দায়িত্ব, যেমন ক্যামেরা পার্সনেরও দায়িত্ব যেমন, তেমনি কিন্তু তোমারও দায়িত্ব। তো এমন একটা লোকেশন ফাইন্ড করা যেখান থেকে আমি বেস্ট শটটা পেতে পারি। ভার্সাটাইল শট হতে পারে, একাধিক জায়গাতে মুভ করে হতে পারে। তো পজিশনের লোকেশনে গিয়ে ফার্স্ট গিয়ে ফাইন্ড দ্য প্লেস যেখান থেকে তুমি একটা ভালো শট নিতে পারছো। কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, একজন চিত্র সাংবাদিক সে অ্যাক্সিডেন্টের বিভিন্ন ফুটেজগুলো কালেক্ট করবে, বাট তুমি কি স্টোরিটা করতে চাইছো অফিসে গিয়ে, সে স্টোরিটা তোমাকে গিয়ে সবাই কী করতে হবে? ভাবতে হবে, তোমাকে বলতে হবে তাহলে এগুলো এগুলো নিয়ে নিয়ে নাও এক্সট্রা। তো ফার্স্ট ফুটেজ, অ্যান্ড ফুটেজটা কোন অ্যাঙ্গেলে নিচ্ছি আমরা। তো একজন রিপোর্টারের প্রথম কাজ কি? ফুটেজ সংগ্রহ বা কালেক্ট করা, নিজে সে না করলেও চিত্র সাংবাদিককে দিয়ে করিয়ে নেবে। সেকেন্ড গিয়ে তোমাকে যেটা সবাই করতে হবে, ফাইন্ড আউট দি ইনফরমেশন। এবার ইনফরমেশনস এবার 3টে লেয়ার রয়েছে, 3 লেয়ার্স অফ ইনফরমেশন। প্রথমটা কি বললাম? ফুটেজ হয়ে গেল আমার কাছে। ফুটেজ আসার পরে আমি ইনফরমেশন সঞ্চয় করব। এবার ইনফরমেশনসে কটা লেয়ার? 3টে লেয়ার। লেয়ার 1-এ আমি কি করব? লেয়ার 1-এ আমি যাবো হচ্ছে 5W1H। এর অনেকে হয়তো জানো, যারা জানো না 5W1Hটা বলে দিই। হোয়াট কী হয়েছে, হোয়েন কখন হয়েছে, ওয়্যার কোথায় হয়েছে, হু কারা কারা ইনভলভ, ওয়াই অ্যান্ড হাউ। 5W1H, ওয়াই মানে কেন, হাউ মানে কীভাবে হয়েছে। এগুলো হচ্ছে প্রথম সারফেস নলেজ আমি কালেক্ট করে নেব। এই সারফেস নলেজ কালেক্ট করার পরে সেকেন্ড লেয়ার অফ ইনফরমেশনস কি? ওই ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তি যারা উইটনেস, তারা অ্যাকচুয়াল তাদের থেকে ইনফরমেশনস আমি নিচ্ছি যে প্রত্যক্ষদর্শীরা কি, পুলিশ কি বলেছে, প্রশাসন কি বলেছে, যারা বিসর্জন দিতে আসছে তাদের এক্সাইটমেন্ট কতটা। মানে দেখো আমাদের কাছে দেখা হচ্ছে এটা হচ্ছে কি ডাইরেক্ট ডেটা, প্রাইমারি ডেটা, ওকে? এক একটা মণ্ডপ কর্তৃপক্ষে এক এক রকম কথা বলছে। কেউ এসে বলছে যে আমাদের মণ্ডপ সজ্জাটা এরকম, এটা আমরা বিসর্জন দিচ্ছি, এটা আমাদের 100 বছরের পুজো। কেউ এসে বলছে এটা আমাদের বনিদি বাড়ির পুজো। কেউ এসে বলছে এখানে আমাদের বিসর্জনের দিনকে আমরা এরম বিষয়টা করি, রাইট? কেউ কেউ বলছে আমাদের বিসর্জনে ঘট বিসর্জন হচ্ছে কিন্তু প্রতিমা বিসর্জন হচ্ছে না, কারণ রেড রোডে কার্নিভেলে যাবে। তো দেখো প্রত্যেকটা জায়গা থেকে আলাদা আলাদা ইনফরমেশন পাচ্ছে। একটা ধরুন অ্যাক্সিডেন্টের ঘটনাতে কী হবে, পুলিশ কি বললো, ডাক্তার কি বললো, আই উইটনেস কি বললো, বাড়ির লোক কি বললো, এটা সেকেন্ড লেয়ার অফ ইনফরমেশন। প্রথমটা হয়ে গেল আমাদের কি সারফেস, যেটা হেডলাইন ভেবে নাও, ইন্ট্রো। তারপর আমি একটু অ্যানালিটিক্যাল পার্টে ইনফরমেশন কালেক্ট করলাম। এবং থার্ড লেয়ার ইনফরমেশন হচ্ছে হলো আমরা এটাকে বলা হচ্ছে হলো কোরিলেশন। হোয়াট ইজ কোরিলেশন? ওই ইনসিডেন্টটার সঙ্গে অন্য ইনসিডেন্টের কানেকশন করা। ধরে নাও বিসর্জন তো হচ্ছে, এবার এই বিসর্জন দেখতে বাবুঘাটে এসছে শুধু সাধারণ মানুষ নয়, এখানে এসছে সেলিব্রিটিরাও, এখানে এসছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কারণ বা মল্লিক বাড়ির পুজোর বিসর্জনে এসছে কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক, এবং তার সঙ্গে কোয়েলের সঙ্গে রয়েছে তার 2 সন্তান। তাহলে এটা কি দেখো কোয়েল মল্লিক ইনসিডেন্ট ঘটনা নয়, তাহলে কোরিলেশন করলাম এটা আমি। এটা আনট্রেইন জার্নালিজমের স্টুডেন্ট, তারা এই জিনিসগুলো জানে না। তারা হ্যাঁ দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ বিসর্জন হচ্ছে, এই মতিমাকে গঙ্গায় ফেলে দেওয়া হলো, সবাই যাচ্ছে লুঙ্গি পরে, ধুতি পরে, গামছা পরে প্রতিমা বিসর্জন করতে, বাচ্চারা খেলছে, এসব হাবিজাবি বলবে। বাট ট্রেন জার্নালিস্ট ওইভাবে বলবে না, সে প্রথমে সারফেস নলেজটা বলবে। সেকেন্ড ইনফরমেশনসগুলো তাদের সাথে কানেক্টেড লোকজনদের সঙ্গে বলবে। তারপর থার্ড কী করবে, কোরিলেশন করবে। ওইখানের সঙ্গে কি সে ওখানে ফাইন্ড আউট করবে কি বিসর্জনের দিনেও উৎসবের মেলা। এই বাবুঘাটে হকারদের হাট জমেছে, কেউ বিক্রি করছে চা, কেউ বিক্রি করছে ঝালমুড়ি, আবার কেউ পশরা সাজিয়ে বসেছে বেলুনের, কারণ বিসর্জনে এসছে অনেক
কচি কাচারা একটা স্টোরি হলো, কোরিলেশন হলো। দেখো এটা ইউনিক ওয়েতে বলা হলো, রাইট? ও তুমি শপিংয়ে গিয়েও তুমি একই জিনিস বলছো, পুজোতে গিয়েও একই জিনিস বলছো। ট্রাই টু ফাইন্ড আউট দ্য কোর রিলেশন উইথ দ্য আদার সেগমেন্ট, যেটা ওটার সঙ্গে রিলেটেড কিন্তু ডিফারেন্ট। তাহলে কী হবে? ফ্লেভার অ্যাড হবে। বুঝলে না? বুঝলে? কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে? এটা হচ্ছে একটা ভালো জার্নালিস্টের পরিচয়, সেই ভার্সেটাইলিটি থাকে। বিরাট কোহলিকে দেবে যে কোনো বল তো সব দিকেও মারে, কিছু প্লেয়ার দেখবে একটা শটই মারতে পারে, ও এদিক ওদিক দিয়ে তাকে ডস করেছে, অন্যান্য সারা ওয়ার্ল্ডের বোলাররা কনফিউজড, বা একে কী করে বিট করবো। তাই বড় বড় জার্নালিস্ট যারা হয় তাদের মধ্যে একটা অদ্ভুত বিষয় কি, দে আর অলওয়েজ আ লার্নার। আমি রিসেন্টলি জাস্ট বিগত 10-12 দিনের মধ্যে আমি একজন খুব বড় একজন ক্রিয়েটিভ লোকের সঙ্গে পরিচয় হয়েছে। মানে কলকাতার একজন বিখ্যাত মানে ফটোগ্রাফার প্লাস পেইন্টার, তার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে আধা ঘন্টা 40 মিনিট কনভারসেশন হয়েছে। ওকে, স্যারকে আমি জিজ্ঞেস করলাম, স্যার আপনি তো 40 বছর 40 ইয়ার্স 38 ইয়ার্স এক্সপিরিয়েন্স, তাকে জিজ্ঞেস আপনার এত এক্সপিরিয়েন্স, আপনার একটু যদি পাই সত্যি তাহলে বোধ হয় আমি তো 1% ইমপ্রুভ করতে পারবো। সে উত্তরে বলো, আমি তো নিজেই জানি 1%, তুমি তাহলে 1% আর 1% তুমি জানবে। তুমি বলে কী বলছেন স্যার, 40%, 40 বছর ধরে আপনি এই ফিল্ডে কাজ করছেন। সে তখন বললো 40 বছর পরেও আমি বুঝতে পারছি আমি কত কম জানি। তো দেখবি যারা বড় বড় সাংবাদিক বা মিডিয়াতে কাজ করে তাদের মধ্যে অদ্ভুত একটা বিষয়, দে নেভার স্টপ দেয়ার এডুকেশন, দে অলওয়েজ স্টাডি 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 স্টাডি, এই ভার্সেটাইলিটির জন্য। মানে দেখবে যারা যারা একটা পিনাকেলে পৌঁছেছে তাদেরকে রিপ্লেস করা যায় না। শাহরুখ খানকে কেন রিপ্লেস করা যাচ্ছে না? এই ভার্সেটাইলিটিটা, পড়াশোনাটা রয়েছে। কত নতুন ছেলে মেয়ে এলো গেল, সুমন দেখে তোকে রিপ্লেস করা গেল না, কোনো পড়াশোনাটা রয়েছে। কই পিউরয়কে তো রিপ্লেস, এত চ্যানেল ছাড়লো এত চ্যানেল গেল, কই পিউরয়কে তো রিপ্লেস করা যায় না, তার একটা ফ্যান বেস রয়েছে। কই মীরকে তো রিপ্লেস করা গেল না, যায় না, এত বছর হয়ে গেছে তারপরেও। আজকে থেকে তোমরা বোধহয় ছোটোর থেকে তোমার মীরকে দেখছো, জ্ঞান হওয়ার পর থেকে, মানে আমি ছোটোবেলা থেকে দেখছি এখনও সে একই তার ক্রেজ। মানে যখনই সে ক্যামেরার সামনের সাথে নতুনত্ব নিয়ে আসে, এই নতুনত্ব। আজকে তুমি আজকে কথার কথা বলছি, আজকে ধরো কথা হলো বাবাই এর বিয়ে হলো, বিয়ের পরে হেভি মজা মজা মজা, বিয়ের 2 বছর পর দেখবে সে মজাটা চলে যায়, কারণ পুরনো হয়ে গেছে। তো ওই তো ঘরে গেলেই সেই বউ, ওই তো ঘরে গিয়ে আমার টাকমাথা পর, ঠিক আছে, তো কী হয় চলে মজাটা চলে যায়। কিন্তু জার্নালিজম ফিল্ডে দেখবে এই মজাটা কখনো যাবে না যদি তুমি কন্টিনিউসলি গ্রো করো। তোমাকে দেখলে কেউ বোর হবে না। আজও যখন ঘন্টাখানেক সুমন হয় আমরা অধীর আগ্রহে দেখি, রাইট? কারণ এমন ইনফরমেশন প্রথম শুনছি, রাইট? এখন যখন ঠোটকাটা পিউ হয়, যেটা প্রোগ্রামটা নতুন মোড়কে সাজানো লাগছে। পিউ রয় যখন তোমরা রিসেন্টলি যাদবপুর কাণ্ডে মৌপিয়াদের ইন্টারভিউটা দেখেছো তোমরা নিশ্চয়ই, পুরো মোটামুটি পালিশ করে দিয়েছিল, দেখেছিল তো? পালিশ করে দিয়েছে, বলছে কেন যেতে গেলাম, মান সম্মান পুরো খুঁয়ে গেল একদম পুরো, ঠিক আছে? ইন্টেলেকচুয়ালিটির পুরো এদিক ওদিক করে দিল একদম পুরো। এটা হচ্ছে পড়াশোনা। সে জানে ইউজিসির গাইডলাইন পড়ে এসছে, সে জানে প্রত্যেকটা কিছু তার প্রিপারেশন নিয়ে তবে বসেছে। এই ভেরিয়েশনসটাতে পড়াশোনা করা দরকার। তোমরা দুই আর তোমরা 3 জন, আরে এই 3 জন কোনো অভাগা কোনো মেয়ে পাই না। আমরা একটা করবো, কাজ করবো। কী কাজ করবো আমরা? একদম ইম্যাজিন করো, আমি 2টো টপিক বলছি। একটা হচ্ছে বাবুঘাটে বিসর্জন, ওকে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে হলো ভাইফোঁটা, বাজারে দাঁড়িয়ে প্রোগ্রাম করছো। ভাইফোঁটা উপলক্ষে মাছের দাম, মাংসের দাম সব বেড়ে যায়, মিষ্টির দোকানের দাম বেড়ে যায়, ওকে। কেউ মিষ্টির দোকানে দাঁড়িয়েছো, কেউ ফলের দোকানে দাঁড়িয়েছে, কেউ নর্মাল মাছ বাজারে ইলিশ মাছের দাম 1000 টাকার ইলিশ বিক্রি হচ্ছে 2500 টাকা, তবুও ভিড় জমেছে, রাইট? এই যে আমরা কী বললাম ভাইফোঁটাটা আমরা টপিক তো অবশ্যই, কিন্তু ভাইফোঁটার সাথে কী করবো? ভেরিয়েশনটা, কোর রিলেশনটা করবো। দশমীর দিনকে তো বিসর্জনটা টপিক, ওর সাথে কোর রিলেশন করবো তোমাদের মতন করে। যে কোনো টপিক নেবে তোমরা। এবার অ্যাঙ্কার একজন হবে, রিপোর্টার একজন হবে, তুমি রিপোর্টার হবে, ও সাধারণ লোক হবে, আমি সাধারণ লোক না, তুমি রিপোর্টার হবে। তো তোমরা তোমাদের পছন্দের টপিক নিয়ে নাও, টপিক নিয়ে রিপোর্টার কী করবে? সবার আগে কী করবে? রিপোর্টটা দেবে, 5W1H দেবে, সারফেস নলেজটা দেবে, ভালো করে বোঝো, সারফেস নলেজটা দেবে। সারফেস নলেজটা দিয়ে 2 আর 3 কথা বলা এবং হচ্ছে হলো কোঅর্ডিনেশন করে একসাথে করবে। সারফেস নলেজটা এই যে বেসিক কী বিষয়, তুমি বাবুঘাটে কেন দাঁড়িয়েছো, একটা সারফেস নলেজ তো রয়েছে, একটা 5W1H, সকাল থেকে প্রতিমা বিসর্জন, কিন্তু ওখানে একসাথে কানেক্ট করে ফেলবে আমাদের কোঅর্ডিনেশনটা নিয়ে আমি কথা বলবো হচ্ছে হলো 2জন মানুষের সঙ্গে। ধরো ও হচ্ছে হলো বেলুন বিক্রি করছে আর ও ধরো ম্যাজিক শো দেখাচ্ছে, ঠিক আছে, বাচ্চাদের এন্টারটেনমেন্ট হচ্ছে। তোমাদের ধরে নাও হচ্ছে হলো বাবুঘাটেও তো করছে, ওর সাথে ধরে নাও কি সেটা বিক্রি করছে, কি বিক্রি করছে? খাবার বিক্রি, ঘুগনি বিক্রি করছে, ঠিক আছে, বা যেটা খুশি। তোমাদের কি টপিক নিচ্ছ? ভাইফোঁটার দিনকে তুমি ভাইফোঁটা নিয়ে করছো, একটা কোঅর্ডিনেশন, ধরো কিছু একটা বিক্রি করছে, বা কোনো একটা হাট বাজারে ইলিশ মাছ কিনতে এসছে,
বছর একবারও ভাই এসছে আমেরিকার থেকে 3000 টাকা দিয়ে ইলিশ মাছ কিনছো, এত টাকা। বুঝতে পারলে কি বললাম? তো সবাই টপিক নিয়ে নাও, 5 মিনিট টাইম দিচ্ছি, প্রশ্ন করবে বেশি না, দুটো, এবং প্রশ্নের উত্তর দেবে 3-4 লাইনে ছোট ছোট করে লাস্টে ক্লোজিং করে দেবে। আমাদের 5 মিনিট তোমাদের ওভার হয়ে গেছে, ওকে? এবার আমরা পারফরমেন্সটা এক এক করে তোমাদের থেকে নেব, ওকে? প্রথমে তোমরা বলবে তোমার নাম। কৌশলী বলি। শুদ্ধসাধ্য আছেন। ওকে, তুমি অ্যাজ এ রিপোর্টারের রোল প্লে করছো, ও একজন কিসের রোল? তোমার টপিক কি? ভাইফোঁটা। ভাইফোঁটা নিয়ে। ওকে, চলো শুরু করবো। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইফোঁটার এই রীতিটি বহু প্রাচীন কাল ধরে চলে আসছে। এই রীতিটি শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের মধ্যে নয়, বহু সম্প্রদায়ের মধ্যেই ছড়িয়ে রয়েছে। আর এই ভাইফোঁটার দিনে দূর দূরান্ত থেকে ভাই বোনেরা চলে আসে তাদের মনের টানে। আর তেমনই আমরা পেয়ে গিয়েছি কলকাতার বাসিন্দা, যিনি কিনা এখন কর্মরত বিদেশে, ঋষি আচার্য বাবুকে। তো ঋষি বাবু, আপনার এবার ভাইফোঁটার প্ল্যান কি? বেসিক্যালি কোনো সেরকম কোনো প্ল্যান নেই, কিন্তু বাড়িতে আমার দিদি আসবেন, দিদি আসার পর উনি আমাকে ফোঁটা দেবেন, এবং এই দিনটা আমি খুব এনজয় করি। ওভারঅল আমি খুবই এনজয় করি। অনেক জায়গায় যাওয়া হয়, অনেক বেরোনো হয়, ওভারঅল ভালোই। ঘুরতে যাওয়ার কি কোনো প্ল্যান রয়েছে বা সারপ্রাইজ দেবেন দিদি বা বোনকে? একটা তো অবশ্যই প্ল্যান আছে, কিন্তু দেখা যাক কী হয়, এবার পুরোটাই ডিপেন্ড। তো ভাইফোঁটার আরও আপডেট নিয়ে চলে আসবো আমরা। নজর রাখুন জি24 ঘন্টার পর্দায়। সবাই জোরে ক্ল্যাপ হয়ে যাক এভরিওয়ান। ওকে, একটা তোমার খুব ভালো জিনিস, খুব স্পন্টিনিউয়াস। এটা রিপোর্টারকে খুব স্পন্টিনিউয়াস হতে হয়, অ্যাঙ্কারকে একটা স্পন্টিনিউয়াস, মানে স্বতঃস্ফূর্ত কথা, ন্যাচারাল কথা, ভেবে কথা না, সেটা তোমার মতো রয়েছে। গুড জব। প্রত্যেক দিন তো ঝগড়া খুনসুটি লেগেই আছে, কিন্তু আজকের দিনে নো ঝগড়া নো মারপিট। কারণ আজকে ভাইদের থালায় দিদিরা সাজিয়ে দেবে মিষ্টি আর কপালে দেবে ফোঁটা। ভাই ফোঁটার দিনে মিষ্টির দোকানে ভিড় উপচে পড়বে, এ তো স্বাভাবিক কথা। কিন্তু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এমজি রোডের মিও আমরে ব্রাঞ্চের সামনে, এবং আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো এইখানে কিন্তু লম্বা একটা লাইন আমরা দেখতে পাচ্ছি, যেই লাইনে যেমন ভাইরা দাঁড়িয়ে আছে তেমন দিদিরাও দাঁড়িয়ে আছে, এবং এদের মধ্যে কারোর একজনের সাথে আমরা এখন কথা বলে নেব। আপনার নাম? স্মৃতি ভৌমিক। তো লম্বা লাইন কতক্ষণ দাঁড়িয়ে আছেন? দাঁড়িয়ে আছি তাও প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল। ক ভাই আপনার? আমার নিজের 2 ভাই, তবে মাস্তুতো পিস্তুতো পাড়াতুতো মিলিয়ে প্রায় 7 ভাই। বাপরে, 7 ভাই! তাহলে কত টাকার মিষ্টি কেনা হবে? ভেতরে ঢুকি, দেখা যাক কত টাকার বিল হয়। মিষ্টির দোকান ছেড়ে ভাইফোঁটার দিন মিও আমরেতে কেন? মিষ্টি ছাড়া তো ভাইফোঁটা চলে না, মিষ্টি তো আছেই, কিন্তু তার সাথে মিও আমরের স্পেশাল পেস্ট্রি না হলে আবার যেন ভাইফোঁটাটা জমে না। তাহলে আমরা দেখে নিলাম অন্যান্য ওকেশনের মতো ভাইফোঁটাতেও কিন্তু মাত করে দিল মিও আমরে। আর এর সাথে সাথে এটাও দেখলাম ভাই বোনেদের মধ্যে মিও আমরের পেস্ট্রির কিন্তু ক্রেজ মারাত্মক। ক্যামেরায় বিশাল পালের সঙ্গে অঙ্কিতা ব্যানার্জি, জি24 ঘন্টা, কলকাতা। আগামীকাল ভাইফোঁটা সারা দেশ জুড়ে পালিত হবে বাঙালির অন্যতম উৎসব, ভ্রাতৃত্ব বন্ধনের উৎসব। মিষ্টি সম্পর্কে জানার জন্য আমরা এই মুহূর্তে চলে যাব মিষ্টি বিক্রেতার কাছে। আপনার এই দোকান কত দিনের? আমার এই দোকান প্রায় 25 বছর হতে চলল। আচ্ছা, তো এই বছর ভাইফোঁটায় স্পেশাল মেনু কি আছে? দেখুন, প্রতি বছরই আমরা নানান রকম স্পেশাল কিছু করার চেষ্টা করি। বাঙালির সর্বশ্রেষ্ঠ অনুষ্ঠান দুর্গাপুজোর আজ শেষ দিন। শেষ দিনে বিষাদ সকল বাঙালির মনে। তবে শুধু কি বিষাদের ছায়াই থাকবে? বিসর্জনের আনন্দে মেতেছে সমগ্র বাঙালি। সেই কারণেই আজ বিসর্জনের অন্যতম স্থান বাবুঘাট চত্বরে রয়েছে আমি। ইতিমধ্যেই অনেক প্রতিমা বিসর্জন হয়ে গেছে এবং আরও অনেক প্রতিমা বিসর্জনের শিডিউল তৈরি করা হয়েছে। ইতিমধ্যে এখানে অনেক জনতার ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং চোখে পড়ছে অনেক সেলিব্রিটিদের ভিড়ও। বিসর্জনকে কেন্দ্র করে আজ এখানে গড়ে উঠেছে একটি মেলার আসর, যেখানে চোখে পড়ছে অনেক হাতে তৈরি জিনিস, এবং সেখানে আমি একজনকে পেয়ে গেছি যিনি বিক্রি করছেন মাটির তৈরি অলংকার। আমি জেনে নেব তার কাছ থেকে কিছু কথা। আপনার নাম? অরণ্যা জানা। আপনি এই মাটির তৈরি জিনিসপত্রই কি সারা বছর বিক্রি করেন নাকি আদার কোনো বিজনেস আছে? হ্যাঁ, আমরা সারা বছরই বিক্রি করি এবং আমাদের পরিবারের সকলেই বিজনেসের সাথে যুক্ত। আপনি কোথা থেকে আসছেন? আমি শান্তিনিকেতন। এখন মানুষ অনেক বেশি রেডিমেড জিনিসের ওপর ঝুঁকছে, তো মাটির তৈরি জিনিস বা হাতে তৈরি জিনিসের ওপর এখনও কি মানুষের আকর্ষণ আছে? এ ব্যাপারে আপনার কি মতামত? দেখুন, আগে কমার্শিয়াল জিনিসের প্রতি মানুষের আগ্রহ বেশি ছিল, কিন্তু দিন দিন হাতের তৈরি জিনিসের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। অন্যান্য আরও অনেক জিনিসপত্রের অর্ডারও আমরা পাই। তো সেদিক থেকে বলতে গেলে আগের তুলনায় এখনকার জেনারেশনের আগ্রহ বেশি এই
হাতে তৈরি জিনিসের প্রতি। ধন্যবাদ জানাবো ওনাকে। আপনারা দেখতে পেলেন যে রেডিমেড জিনিসের প্রতি মানুষের আকর্ষণ থাকলেও হাতে তৈরি জিনিস মানুষের কাছে এখনও আবেগ। তো এরকমই চলতে থাকুক এনাদের ব্যবসা। এরকম আরও নতুন জিনিস নিয়ে আবারও ফিরে আসবো। ক্যামেরায় বিশাল পালের সাথে আমি শ্রেয়া, জি 24 ঘন্টা। রাত পোহালেই কিন্তু ভাইফোঁটা, আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বড় বাজার এলাকায় এবং আপনারা দেখতেই পাচ্ছেন চারপাশে প্রচুর ভিড় উপচে পড়ছে মানুষের। আমার সামনে একজন ক্রেতা দাঁড়িয়ে রয়েছেন, তার কাছ থেকে জেনে নেব তার প্রস্তুতি পর্ব কীরকম চলছে বাড়ি, কীরকম প্রস্তুতি চলছে বাড়ি। প্রত্যেক বছরের মতো এবছর প্রস্তুতি খুবই ভালো চলছে। এখন তো দেখতে পাচ্ছি বিভিন্ন মিষ্টির দোকানে প্রচুর ভিড়, তো দাম কীরকম? দাম কি আগের বারের তুলনায় একটু বেড়েছে? আগের বারের তুলনায় একটু বেড়েছে, কিন্তু অতটাও না। দীপান্বিতা অমাবস্যা শেষ, ক্যালেন্ডার জানান দিচ্ছে আজ ভাতৃদ্বিতীয়া। আর এই ভাতৃদ্বিতীয়াতে প্রত্যেক বোন এবং প্রত্যেক দিদি তাদের ভাই এবং দাদাদের কপালে এঁকে দেন ভালোবাসার ছোঁয়া। বাঙালির উৎসব মানেই কিন্তু খাদ্যপ্রেম। বাঙালি খাদ্য ছাড়া সবচেয়ে ভালো থাকতে পারে এটা বলা যায় না। ঠিক সেই রকমই আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ধর্মতলা প্রাঙ্গণে কেশি দাসের মিষ্টির দোকানে, যেটা কিন্তু কলকাতার নাম করা একরকম মিষ্টির দোকান বলা যেতে পারে। আমরা এত ভিড় উপেক্ষা করেও এনাদের যে কর্ণধার অর্থাৎ মিষ্টির দোকানের বর্তমান যিনি মালিক, তার সঙ্গে আমরা একটুখানি কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনার নাম? সঞ্জয় চ্যাটার্জি। বিগত বছরগুলোর সঙ্গে এবছর আপনাদের দোকানে মিষ্টির ভ্যারাইটি কীরকম আছে? বিগত বছরের থেকে এবছরে আমাদের ভ্যারাইটিস বলতে মানুষ এখন একটু হালকা মিষ্টির দিকেই বেশি ঝুঁকছে, রসালো মিষ্টিটা কম পরিমাণে রাখার চেষ্টা করছি। মিষ্টির প্রতি মানুষের চাহিদাটা কতটা? হালকা চাহিদা থাকতে পারে কিন্তু ভ্যারাইটিসটা বেশি চাইছে। আমরা জানতে পারলাম যে মানুষের চাহিদার কিন্তু তারতম্য ঘটছে, বিভিন্ন মানুষ বিভিন্ন রকম চাইছে। ঠিক সেই রকমই এই লাইনের মধ্যে দাঁড়িয়ে থাকা ক্রেতাকে আমরা আমাদের সামনে পেয়েছি, তার থেকে জেনে নেওয়ার চেষ্টা করব যে তাদের লক্ষ্যটা ঠিক কি। আপনার নাম? বন্টু। আপনি এখানে কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন? প্রায় আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। আধ ঘন্টা ধরে দীর্ঘ সময় উনি লাইনে দাঁড়িয়ে আছেন। এই লাইনে দাঁড়িয়ে আপনার বিরক্ত বোধ হচ্ছে না? বিরক্ত বোধ হচ্ছে, কিন্তু তবুও কিছু করার নেই, আমাকে কিনে নিয়ে যেতেই হবে। বাড়িতে কোনো আলাদা রকম চাপ আছে কিনে নিয়ে যাওয়ার জন্য? হ্যাঁ, চাপ তো আছেই, দুটো দিদি আছে। উনি পরিষ্কার করে হয়তো বললেন না, কিন্তু চাপ একটা কোথা থেকেও আছে। ক্যালেন্ডারের পাতা বলছে আজ মহাদশমী, বাবার বাড়ি ছেড়ে উমার এবার কৈলাসে ফেরার পালা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাবুঘাট প্রাঙ্গণে, যেখানে প্রতিমা বিসর্জন নিয়ে তৎপরতা একেবারে তুঙ্গে। সকাল থেকে প্রায় 300-র বেশি প্রতিমা বিসর্জন হয়েছে, যার মধ্যে বেশিরভাগই দেখা যাচ্ছে বাড়ির পুজো। এছাড়া এখানে ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে প্রতি বছরের মতো এবছরও কলকাতা পৌরসভা সাফাই কর্মীরা অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করছে। 6-7টি ক্রেন ব্যবহার করা হচ্ছে প্রতিমা তোলার কাজে, এবং তার পাশাপাশি অগণিত মানুষের ঢলও কিন্তু দেখা যাচ্ছে, যেখানে কিছু মানুষ এই প্রতিমা বিসর্জনে নিজেকে সামিল করছে। আপনি কি প্রতিমা বিসর্জনে প্রতি বছরই বাবুঘাট প্রাঙ্গণে আসেন? হ্যাঁ, মোটামুটি চেষ্টা করি, হয়তো প্রতি বছর হয়ে ওঠে না। ঘাট যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে যে সাফাই কর্মীদের কাজ, তা আগের বছরের তুলনায় এবছর কি কিছু উন্নতি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, অনেকটাই উন্নতি হয়েছে। আগে পুজো চলে গেলেও ঘাটের পাড়ে অনেক প্রতিমা পড়ে থাকতো, এখন অতটাও আর দেখা যায় না। যত পুজো শেষ, বাঙালির মনও ভারাক্রান্ত, কিন্তু আমরা কিন্তু আবার আসছে বছর আবার হবে, এই তালে নিজেকে বেঁধে নিচ্ছে। নমস্কার, আমি জি 24 ঘন্টা থেকে বিজয়তা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। আজকের এই ভাইফোঁটার দিনকে চিরস্মরণীয় করে তোলার জন্য শিয়ালদার মোড়ে কেশিদাস মিষ্টান্ন ভাণ্ডারে কিরূপ ভিড়, মানুষের ঢল জমেছে আপনারা দেখতেই পাচ্ছেন। আজকের দিনটাকে চিরস্মরণীয় করে তোলার জন্য আপনি কি করছেন, স্পেশাল কি করছেন? হ্যাঁ, আজকে তো ভাইফোঁটা, বাঙালির চিরস্মরণীয় চির আকাঙ্ক্ষার একটা দিন ভাই বোনদের কাছে। তো আমার 5 দিদি, আমি ছোট ভাই, আমি সবার আদরের, তাই আজকে দিনটা আমার কাছে এবং আমার দিদিদের কাছে ভীষণ স্পেশাল। থ্যাংক ইউ। আপনারা দেখলেন যে এই মুহূর্তে ভাইফোঁটায় এখানে মানুষের মধ্যে এত উত্তেজনা, এত আনন্দিত বোধ করছে তারা। ধন্যবাদ, আমরা কথা বলে জানলাম আচ্ছা, মিষ্টির ক্রেতারা তারা মিষ্টি কেনার জন্য কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছে। ক্যামেরা দীপঙ্কর জনের সাথে বিশাল পাল, ক্যামেরা দীপঙ্কর জনের সাথে বিজয়তা মাইতি, জি 24 ঘন্টা কলকাতা। ক্যামেরা বিশাল পালের সাথে বিজয়তা মাইতি, জি 24 ঘন্টা কলকাতা। ওমা, পুজো আসছে, এই করতে করতে পুজোর 4টে দিন কেটে গিয়ে যে আসছে বছর আবার হবে, কখন চলে এলো বোঝা গেল না। তারা লাস্টে ফিনিশিং করতে পারছিল না, তারা লাস্টে এই লাইনটা সাইন আউট লাইন করবে। কি লিখবে? ক্যামেরায় বিশাল পালের সঙ্গে বিজয়তা মাইতি, বা নিজের নাম, চ্যানেলের নাম জি 24 ঘন্টা, এবিপি আনন্দ, কলকাতা টিভি, এবং জায়গার নাম এটা কলকাতা, জেলার নাম হচ্ছে জেলার নাম বর্ধমান। বুঝতে পারলে? ওকে, এখানে তোমাদের কী কী প্রবলেম হচ্ছে? তোমরা সবাই ভালো করেছো কম বেশি, আরও ভালো করতে হবে, কিন্তু হোয়াট ইজ দ্য প্রবলেম? ধরো আজকে একটা ঘটনা ঘটেছে,
সেই ঘটনাটা এবিপি আনন্দ দেখাচ্ছে, রিপাবলিক দেখাচ্ছে, TV9 দেখাচ্ছে, সবাই দেখাচ্ছে, সব চ্যানেলে সেম খবরই দেখানো। কেন বাকি 10টা চ্যানেল ছেড়ে 9টা চ্যানেল ছেড়ে তোমার চ্যানেলটি দেখবে? এই প্রশ্নটা আসে না মনে? সো হোয়াট ডিফারেন্ট ইউ ক্যান মেক? তোমরা এখানে শুধু বলেছো, বাট ডিফারেন্সিয়েটটা করো। ইউ সেড বাট দের ইজ নো ডিফারেন্স। মাথায় রাখবে ইউএসপি বা ইউনিক সেলিং পয়েন্ট বলে একটা জিনিস হয়। ওয়াই মারুতি ইজ হাইয়েস্ট সেলিং কার ইন ইন্ডিয়া? কারণ মারুতির সার্ভিস সবচেয়ে ভালো, মারুতির পার্টস খুব অ্যাভেলেবেল। পাহাড় পর্বত নদী সমুদ্র যেখানে চলে যাবে সেখানে মারুতির সার্ভিস সেন্টার পাবে। হিরো সেম, হিরোর বাইক সবচেয়ে বেশি বিক্রি হয় কেন? বিকজ দে আপনার ছোটো ছোটো পার্টসের দাম 200 টাকা 300 টাকা 500 টাকা পাওয়া যায়। গট ইট? সো হোয়াট ইজ ইউর ইউনিক সেলিং পয়েন্ট? সবাই গাড়ি বেচছে, বাট ল্যাম্বরগিনি সো এক্সপেন্সিভ কেন? কারণ ইউনিক সেলিং পয়েন্ট, ওদের ল্যাম্বরগিনিটা একটা স্পেসিফিক জনারে বানানো হয়। ওরা চায় না সবাই কিনুক, ওরা চায় স্পেসিফিক লোকরা কিনুক। পৃথিবীতে আমাকে একটা ঘড়ির কোম্পানি আছে, সেই ঘড়ি চাইলেও পয়সা হলেও কিনতে পারবে না তুমি। সে ঘড়িটা কেনার জন্য তোমাকে মুকেশ আম্বানির ছেলে পড়ে, ঘড়িটার নামটা আমি ভুলে যাচ্ছি, সেই কোম্পানির মালিককে চিঠি লিখতে হয়। কোম্পানির মালিক তোমার প্রোফাইল কেটে মনে করবে তুমি ঘড়িটা পড়ার উপযুক্ত, তাহলে তোমার ঘড়িটা সেল করবে। 4 কোটি টাকা ঘড়িটার দাম, যেটা হচ্ছে হলো মানে রোনাল্ডো পরে, মুকেশ আম্বানির ছেলে পরে 4 কোটি 5 কোটি ঘড়ির দাম, রাইট? সো লাইক দ্যাট। তো ইউএসপি। তো তুমি যে কথা বলছো যে আজকে আমরা যারা আমাদের সঙ্গে পাহাড়ে গেছিলো, ও গেছিলো, এরা গেছিলো, আমরা 3টে পাহাড় ট্রেক করে টপকে গেছি, 2 ঘন্টা জার্নি করেছি হেঁটে পাহাড়ে করে, ক্লাস করতে গেছি। সবার মধ্যে প্রশ্ন আসতে পারে, ক্লাস তো বাড়িতে বসেও করা যায়, অনলাইনে করা যায়, কিন্তু যারা গেছিলো বা তোমাদের কাছে ব্যাপারটা খুব বোকা লাগে। 3টে পাহাড় টপকে কেউ ক্লাস করতে যায়, মানে খাপি খাচ্ছে, লোকে মুখ থুবড়ে পড়ছে, ঘামাচ্ছে, শ্বাসকষ্ট উঠে যাচ্ছে, জল খাচ্ছে। বাট এখানে আমি দাঁড়িয়ে আছি, আস্ক এনিওয়ান হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স সেই ট্রেকের? যে 3টে পাহাড় হেঁটেছি আমরা, 3টে বার হেঁটে আমরা পড়াশোনা করতে গেছি। ইমাজিন করো। তো এটা কি ইউএসপি? দিস ইজ কল ইউএসপি। আমরা একদম এই যে আমরা দাঁড়িয়ে আছি, পেছনে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ঠিক আমরা ঠিক এখানে আমরা দাঁড়িয়ে ক্লাস করছি, পেছনে বিল্ডিংটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, পুরো বড় বড় কাঞ্চনজঙ্ঘা মানে দানব আকৃতি হয়ে দাঁড়িয়ে আছে, পুরো পুরো গ্লেশিয়ার। আমরা ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে ক্লাস করছি, আমরা একদম নদী বয়ে চলেছে মূর্তি নদীর পাশে, নদীর পাড়ে আমরা বসে আমরা ক্লাস করছি। তো দিস ইজ দ্য ইউএসপি, দ্য ডিফারেন্সিয়েট। গট ইট? তো কী বলতে এসে বোঝার চেষ্টা কর, তোমার বলার মধ্যে এই ডিফারেন্সিয়েটটা ক্রিয়েট করতে হবে। এই ডিফারেন্সিয়েট কী আলাদা বলছো? তো এর জন্য কী করতে হবে? সবার আগে দেখো তুমি যাদেরকে পছন্দ করো, মিডিয়ার যারা, তারা দেখবে, খেয়াল করে দেখবে, চোখ বন্ধ করলে বাকি 10 জন একদিকে, সে একা একদিকে, সে এমন কিছু আলাদা করছে যে আলাদা বাকি 10 জন করছে না। তো এই প্রশ্নটা তোমাকে আগামী 2 থেকে 3 মাস তোমাকে প্রতিদিন নিজেকে করতে হবে, আমি সবার থেকে কি আলাদা, আমি করতে পারি, রাইট? সবার থেকে কী আলাদা করতে হবে? ওর যেটা ব্যাপারটা, ওর গলাটা খুব সুপার সফট, এটা ওর মধ্যে ডিফারেন্সিয়েট। এটা কোনো দুর্বলতা নয়, এটা অনেকে পারে না, এটা অনেক মেয়েকে সেই তার মধ্যে সেই সফট মডুলেশনটা আসে না, ওর মধ্যে আসে, এটাকে তো আরও ভালো করতে হবে। তো আস্ক ইউর সেলফ, সেম রিপোর্ট, সেম টপিক, সেম দশমিত্রিকে সব জায়গাতে বিসর্জন দেখাচ্ছে কেন? বাকি 9টা চ্যানেলের বিসর্জন ছেড়ে আমি বিসর্জনে যে কথাটা বলছি সেটা আমি দেখাচ্ছি, দেখবে। তো এই ডিফারেন্সিয়েটটা সবার আগে তোমায় করতে হবে। আমি বলতে পারছি কি বলতে চাইছি বিষয়টি? তবেই ভাই তোমাকে লোকে দেখবে, নাহলে ভুলে যাও, কেউ তোমায় দেখবে না। তুমি জেনারেল অ্যাঙ্কার, জেনারেল রিপোর্টার হয়ে দাঁড়াবে, ইউ কান্ট মেক দ্য ডিফারেন্সিয়েট। আমরা তোমাদের ক্লাসের জন্য, ইউ ক্যান বিলিভ দ্যাট আমরা কতগুলো ক্যামেরা আমাদের কাছে রয়েছে, ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া হাউ মেনি ক্যামেরাস। ছোটো ক্যামেরা আছে 2খানা, DSLR আছে 2খানা 3খানা, বড় ক্যামেরা আছে 1খানা, 5-6টা ক্যামেরা আমাদের নিজেদের হাউসে, নিজেদের, শুধু তোমাদের ক্লাস করানোর জন্য। এই যে ক্যামেরার শ্যুট হচ্ছে, সেই ক্যামেরাটার দাম আছে প্রায় 30-40 হাজার টাকা। যে মাইকটা আমরা ব্যবহার করছি, এটার দাম 12 থেকে 14 হাজার টাকা। আমরা লাইটের সেট আপ করছি জার্নালিজমের স্টুডেন্টদের জন্য। তার লাইট কী করে হয়? কারণ জার্নালিজমের একটা পার্ট রয়েছে হচ্ছে হলো ফটোগ্রাফি, ভিডিও জার্নালিজম। এবার লাইট বুঝবে কী করে? আমরা 50 থেকে 60 হাজার টাকা ইনভেস্ট করছি শুধু লাইটের জন্য। তো এই যে ডিফারেন্সিয়েট, ওই লাইটটা তুমি কোথাও পাবে না। তুমি কোথাও পেতে প্রফেশনাল স্ট্রিমে যারা মডেলিং করে, তারা বড় বড় স্টুডিও থেকে লাইট পায়, ওরকম লাইট, বিভিন্ন টাইপের লাইট, সব বক্স থেকে শুরু করে ফালানা ঢাকানা সব কিছু পায় ওখানে। বাট ক্লাসে আমরা একদম প্রফেশনাল স্টুডিও বানাবো, মানে মেকি থিওরিটিক্যাল নয়, একদম প্রফেশনাল স্টুডিও, ক্লাস হবে স্টুডিওতে বসে। দিস ইজ ইউএসপি। তাই এই জন্য তো লোকে আসছে পড়তে। তো এটা তোমাকে না করে তোমাকে ভাবতে হবে যে আমি ইউএসপিটা কী এমন করছি যে ইউএসপিটার জন্য আমাকে লোকে দেখবে। বস একজন দেখবে ডান্স করে, একটা স্লোমো ডান্স করে, কি নাম? রাঘব জুয়েল। এই রাঘব জুয়েল যে ডান্স করে, এই রাঘব জুয়েল অ্যাঙ্কারিং করে। দেখো অ্যাঙ্কারিংয়ের পুরো
কনসেপ্টই বদলে দিয়েছে। একজন আয়ুষ্মান ওর শোতে এসে বলেছে ভাই ইস आदमी को कोई रोको, एंकरिंग का पूरा स्टैंडर्ड ही बदल दिया। आयुष्मान खुराना কিন্তু একজন অ্যাঙ্কার ছিল এমটিভি, ভিজে ছিল জানো তো, আর যে ছিল ভিজে ছিল, ও এই সময় প্রশ্ন করে পুরো দেখবে রাঘবের অ্যাঙ্কারিংটা পুরো জগৎ ছাড়া। তুমি যিশু সেনগুপ্তর অ্যাঙ্কারিংটা দেখবে পুরো জগৎ ছাড়া অ্যাঙ্কারিং, আন্ডারস্টুড? যিশু অনেক বেশি প্রাণবন্ত, যিশু রাইট। যারা এরা একটা যারা এই জায়গাতে পৌঁছে আছে সবাই কিছু ডিফারেন্ট করে, তারা ভাবে আমি কি আলাদাটা করবো। তুই ভাবছো না কি আলাদাটা করবো, ইউ আর নট থিঙ্কিং হোয়াট ডিফারেন্স। এটা তোমার থেকে তোমার থেকে তোমার থেকে তোমার থেকে আমি আলাদা এক্সপেক্ট করি, ওটা নয়। বা তোমাদেরকে তো সেমই পেলাম, আমি সেম পেলাম, সেম পেলাম, সেম ছিল, সেম ছিল। ডিফারেন্সিয়েট, এবার ডিফারেন্সিয়েট কী করে করবে? দ্যাট ইউ শুড আস্ক হোয়াট ইজ, তুমি কোন জিনিসটা পারো যে জিনিসটা অন্য কেউ পারো। এই আমি তোমাদের বললাম যে স্ক্যানিংটা হচ্ছে প্রফেশনাল ওয়ার্ড, চোরা নিঃশ্বাস। এটা আমাকেও শেখায়নি, এটা আমার স্পেশালিটি, আমি একদম লেম্যান ল্যাঙ্গুয়েজে বোঝাতে পারি। এটা আমার স্পেশালিটি, এটা আমার ইউএসপি। কঠিন থেকে কঠিনতম জিনিস একদম জলভাতের মতন করবো। যারা কলেজের পড়াটা আমার কাছে পড়ো তারা তো জানো, একদম সহজ ভাষায় একদম ব্যাপারটা বলি, পুরো মাথায় পুরো ঢুকে যায় ব্যাপারটা। চলো সামনে বসে আমি বোঝাই কোনো কিছু, কঠিন জিনিসও খুব ইজি করে বোঝাই। ইট ইজ মাই ইউএসপি। সো হোয়াট ইজ ইউর ইউএসপি বস, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট। এটা আজকের থেকে রোজ জিজ্ঞেস করো, ক্যামেরার সামনে আসলে ভাই কেন লোকে আমায় দেবে। অনডব গোস্বামীর ইউএসপি কি? তুমি লোকটাকে পছন্দ করো বা না পছন্দ করো, তার একটা ডিফারেন্ট স্টাইলে কথা বলে। ওইভাবে টেবিল চাপড়ে কেউ অ্যাঙ্কারিং করে না, ওইভাবে হাতটা তুলে কীভাবে কেউ কথা বলে না, এইভাবে স্টুডিওর মধ্যে ঘুরছে বলে দেখেছো কখনো? বলে তুমি যদি রিপাবলিকের সন্তুকে দেখো, রাস্তায় দাঁড়িয়ে যেভাবে চিল্লায়, কেউ কথা বলে না। মুনমুন মুখার্জিকে দেখো, তারা বলার অন্য স্টাইলে বলে, মিরের আবার ব্যাপারটা অন্য স্টাইলে বলে। তো হোয়াট ইজ ইউর ইউএসপি? এই ইউএসপিটা কিন্তু আমি অনেকের থেকে পাচ্ছি, অঙ্কিতার থেকে পাচ্ছি না, স্নেহার থেকে পাচ্ছি না, বাবাইয়ের থেকে পাচ্ছি না, তোমার থেকে পাচ্ছি না। সুমিত গাঙ্গুলির অ্যাঙ্কারিং দেখবি, ঠিক আছে? সুমিত গাঙ্গুলি তোমায় পাঠিয়েছিলাম, সুমিত গাঙ্গুলির অ্যাঙ্কারিং। চেনো সুমিত গাঙ্গুলিকে? দেবে বাংলা সিরিয়ালের ভিলেন হতো, কটা কটা চোখ, ইয়েতেও এসেছিলো মোটা করে কালো করে। সুমিত গাঙ্গুলির মাচায় অ্যাঙ্কারিং দেখবি, মাচা যখন কথা বলে ডিফারেন্সিয়েট, তাকে লাখ লাখ টাকা দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়। কেন? চারটে কথা বললে পাড়ার কাকুও পারে। নমস্কার দর্শক বন্ধু, এক্ষুনি স্টেজে নেচে গেল অমুক, এবার গান গাইতে আসবে তমুক। কেন এই সেলিব্রিটিসদের নিয়ে যাওয়া হয়? তারা এমন কিছু করে যেটা অন্য কেউ করে না। এটা তোমাদের মধ্যে, এটা যেটা দেখো, এটা কেউ পৃথিবী হেল্প করতে পারবে না। ওর মধ্যে তোমার মধ্যে কী স্পেশাল আমি জানবো কেমন করে? তুমি কি আলাদা করো, আমি কি জানবো কেমন করে? এটা তোমায় জিজ্ঞেস করতে হবে। তো বুঝতে পারছি ডিফারেন্সিয়েটটা। আমি আমারটা বলতে পারি আমি কি ডিফারেন্সিয়েট, আমি এক্সাম্পল দিয়েও দেখিয়ে দিলাম। অলওয়েজ উই টেক দ্য চ্যালেঞ্জেস। আমরা ডিফারেন্ট করে অল টাইম ভাবে। আমাদের সঙ্গে আমাদের প্রত্যেক সপ্তাহে ফ্যাকাল্টি মিটিং হয় আমাদের, এবার প্রতি সপ্তাহে ভাবি আইডিয়াস দিই আমরা কী আলাদা করব। ছোটোর থেকে ছোটো আইডিয়া আমরা জেনারেট করি। আমরা কোথায় কুমারটুলিতে ক্লাস করাতে নিয়ে যাচ্ছি, কোথায় আমরা রেড রোডে ক্লাস করাতে নিয়ে যাচ্ছি। এই আমরা তো প্ল্যান চলছে, আমরা তো জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ আমরা বকখালিতে যাবো, আমরা ক্লাস ফিল্ম মেকিং ক্লাস করাতে, ফিল্ম মেকিংয়ে রেডিওর ক্লাস করতে বকখালিতে যাবো। সবাই ট্রেন ধরবে, 70 টাকা করে চলে যাবে ট্রেনে করে, ঠিক আছে? 20 টাকা 25 টাকা ট্রেন ভাড়া করে 2 দিন থেকে আমরা ওখানে বকখালিতে কাজ করবো আমরা। তো উই উইল হ্যাভ ডিফারেন্সিয়েট। তো এই ডিফারেন্সিয়েটটা যেটা তোমাদের মধ্যে কিন্তু মিসিং। অ্যাঙ্কার তুমি হয়ে গেছো, রিপোর্টার তুমি হয়ে যাবে, বাট ওই জায়গাটা অ্যাচিভ করতে পারবে না, টপ 10-এর মধ্যে আসতে পারবে না। যে এখনও টপ 10 হয়নি। তুই চোখ বন্ধ করে বলো কটা অ্যাঙ্কারের নাম বলতে পারবে, তুমি বলো নাম করে 3টে 4টে, সেই লেভেলের বাকিদের নাম মানে টপ 10ও নেই কলকাতাতে। খেয়াল করে তো ঠিক বলছি কিনা বলো? অ্যাঙ্কার তো কত, যিশু, অঙ্কুশ, মীর আর 1-2জন পাবে। এটা তারা লেভেলে পৌঁছে গেছে, এটা তো রিটায়ারের টাইম এসে গেছে, বয়স হয়ে গেছে সব। দেখো নতুন প্রজন্ম উঠছে না, খেয়াল করে নতুন প্রজন্ম উঠছে না। সালমান খান এখনও বিগ বস করে যাচ্ছে। সালমান খান যেটা করতে পারে যেন ওটা অন্য কেউ করতে পারবে না। কেবিসি এখনও বিগ বি করে যাচ্ছে। ইউএসপি সিগনেচার স্টাইল যেটা অন্য কেউ করে না, তুমিই করো। তুমি ছাড়া ওটা অন্য কেউ ভালো করতে কোনোদিনই পারবে। গট ইট? হোয়াট ইজ ইউর সিগনেচার স্টাইল? প্রতিদিন বাড়ি থেকে ভাববো, লিখবে এবং সেটাকে ট্রাই করবে ক্যামেরার সামনে দাঁড়িয়ে। সবাই বুঝতে পেরেছো? চলো টাটা করে দাও। টাটা এভরিওয়ান, টাটা টাটা টাটা।